আমাকে বলে গেলে কি আটকে রেখে দেই আপনাকে? অনিল বিনিময়ে কিছু না বলে বেলি ফুলের মালাখানি সুপ্রভা বিনুনিতে গেঁথে দিল। সুপ্রভার দিকে ভালো মতন তাকিয়ে বলল, এই তো বেশ লাগছে। এতক্ষণে সাজ পরিপূর্ণ হয়েছে তোমার। দারুণ লাগছে এক কথায় তোমাকে। এই প্রথম শাড়ি পরতে দেখেছি। শোনো, বিয়ের পর কিন্তু এরকম সুন্দর করে শাড়ি পরবে, বুঝলে, যাতে আমি তোমায় দেখে আটকে যাই। সুপ্রভা বেশ খানিকটা লজ্জা পেল অনিলের কথা শুনে, আর কিছু বলল না উত্তরে। দুজন পুনরায় হাঁটা ধরল। একসাথে হাঁটতে হাঁটতে এবার পুরো জীবন পাড়ি দেওয়ার পালা এসেছে। চুপচাপ হাঁটার ভিতরেও দুজনেরই মনের ভিতরে একরাশ আনন্দ আর ভালো লাগা কাজ করছে নীরব ভাবে। আজকে না হয় একটুখানি। কথা সব থেমে যাক, প্রণয়ের হৃদয়ে পুড়ে যাক, ভালোবাসার বৃষ্টি নামুক, দুঃখ কষ্ট সব মুছে যাক। শিকদার ভিলা আজকে পুরো দমে সেজে উঠেছে। চোখ ধাঁধানো লাল নীল মরিচবাতির আলোয় আশপাশটাও আলোকিত করে তুলেছে। একটু পরপর ভেসে আসছে গানের আওয়াজ। লোক সমাগম তো আছেই, আত্মীয় স্বজন পাড়াপড়শি সব এসে ভিড় করেছে শিকদার সাহেবের শিকদার ভিলায়। একমাত্র ছেলের বিয়ের আয়োজন তো বেশ বড় করেই করতে হবে। সে ছেলের বউ ওনার যতই অপছন্দের হোক, একমাত্র ছেলের বিয়েতে তিনি কোনো রকম ত্রুটি রাখতে চান না। লোকজনকে দেখিয়ে দিচ্ছে কোন কাজ কিভাবে করতে হয়। একটু পরই তো অনিলের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। বাড়ির সামনে বড় জায়গাটাতে গায়ে হলুদের স্টেজ সাজানো হয়েছে। বেস্ট ফ্রেন্ডের বিয়ের জন্য জুনায়েদও এসে পড়েছে। রূপন্তী ও সুপ্রভার বেস্ট ফ্রেন্ড, সেজন্য সেও চলে গেছে সুপ্রভাদের বাড়িতে। জুনায়েদ অনিলের রুমে যায় অনিল রেডি হয়েছে কিনা দেখতে। কিরে ভাই, রেডি হসনি তুই এখনো? আজ বাদে কাল তোর বিয়ে, এখন এরকম ঢিলেমি করছিস? মেহেদি অনুষ্ঠান তো করলেই না, এখন হলুদের অনুষ্ঠানও কি করবি না তুই? আরে রাগ তোর বকবকানি। এত কথা তো রুবন্তী বলতো। ওর সাথে থেকে থেকে তোরও দেখছিস সেম অবস্থা। কথা বলে রেলগাড়ির মতন ছুটতে থাকিস। আমি কি এমনি বসে আছি নাকি? ফোনটাই তো খুঁজে পাচ্ছি না। ভাই, বিয়ের অনুষ্ঠান তোর ফোনের না, দরকার হলে ফোন আমারটা নিয়ে বসে থাক চুপ করে। এবার চল। অনিল আর দেরি করলো না, জুনাইদের সাথে চলে গেল একটা হলুদ রঙের পাঞ্জাবি পরে। অনিলকে স্টেজে বসিয়ে রেখে নাচ গান চলছে বেশ জোর কদমে। অনিলের সেদিকে মন নেই বললেই চলে। সে চাতক পাখির ন্যায় আশাই আছে কখন সুপ্রভাকে দেখতে পাবে গায়ে হলুদের সাজে। আদেও ওখানে অনুষ্ঠান হলো তো? জুনাইদের থেকে ফোন নিয়ে সুপ্রভার নম্বরে ডায়াল করতে লাগলো। ওদিকে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সুপ্রভাদের তেমন আত্মীয় নেই, বাড়ির কয়েকজন লোক আর সুপ্রভার কিছু আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশী সহ এখানকার কজন বন্ধু বান্ধব। বেশি সাজগোজ পছন্দ করে না সুপ্রভা, যদিও তামিম পার্লার থেকে লোক আনতে বলেছিল, তাতে মানা করে দিয়েছে সুপ্রভা। রূপন্তী হালকা মেকআপ করিয়ে সাজিয়ে দিয়েছে সুপ্রভাকে। পরনে হলুদ আর লাল রঙের একটা শাড়ি, হাতে কানে গলায় মাথায় ফুলের সাজসজ্জা দিয়ে সাজানো হয়েছে। শাড়ি আর ফুলের সাজেই সুপ্রভাকে অপূর্ব লাগছে। একটু মেকআপ করাতেই সাজ আরো দ্বিগুণ ফুটে উঠল। সুপ্রভাকে রেডি করিয়ে সবাই গেছে হলুদের স্টেজের কাছে। ছাদে সব আয়োজন করা হয়েছে। পাশে থাকা ফোন বেজে উঠতেই সুপ্রভা দেখে অনিল কল করেছে, তাও আবার ভিডিও কল। সুপ্রভা কল রিসিভ করেই সামনে ধরতেই অনিল বলে উঠল, এটা কি আমার বউ নাকি পরি বিয়ে করবো আমি? ট্রাস্ট মি সুপ্রভা, এতটা সুন্দর তোমাকে কখনো লাগেনি। সুপ্রভা লজ্জা পেলেও সেটা প্রকাশ না করে প্রতি উত্তর দিল, আমার মা বলেন বিয়ের সময় নাকি মেয়েদের এক আলাদা সৌন্দর্য ফুটে ওঠে, হয়তো সেজন্যই। আপনাকেও তো কিছু কম লাগছে না দেখছি, বেশ সুন্দর লাগছে। কিন্তু এই রুমে বসে আছেন যে, অনুষ্ঠান শুরু হয়নি? হয়েছিল তো, কিন্তু আমার মন ছটফট করছিল কখন তোমাকে এই হলুদের সাজে দেখবো। যে সাজে তুমি সেজেছো কেবল আমার জন্য। সেজন্য আপনি স্ট্রেস ছেড়ে চলে এসেছেন আমাকে কল করতেই, তাই তো? অনিল অবাক চোখে সুপ্রভার দিকে তাকালো ভ্রু কুঁচকে। তুমি কি করে বুঝলে আমি স্টেজ ছেড়ে চলে এসেছি তোমার সাথে কথা বলতে? সুপ্রভা হাসতে লাগলো অনিলের কথা শুনে। এভাবে হেসো না আমার বউ, বুকে লাগে যে তোমার হাসি। অনিলের কথা শুনে সুপ্রভা আরো হাসতে লাগে। পাশ থেকে জুনায়েদ এসে অনিলের পিঠে হালকা করে থাপ্পড় দিতেই অনিল সেখানে তাকাই। জুনায়েদ বলে ওঠে, শালা হারামি, তোর বুক ফুটো করে দেবো আমি। বউয়ের সাথে পিড়িতে হচ্ছে স্টেজ থেকে চলে এসে, এদিকে তোকে আমরা খুঁজে হয়রান। বিয়ের অনুষ্ঠানে বরই নেই। চল বলছি, বাকি কথা পরে বলিস। সুপ্রভা ফের হাসতে লাগলো জুনায়েদের কথা শুনে। অনিল ফোন কাটার আগে তাড়াহুড়ো করে বলল,
তুমি কিন্তু ছবি তুলবে ভালো করে সুপ্রভা। বলেই কল কেটে দিল। সুপ্রভার হাসি যেন থামছেই না দুই বন্ধুর কাণ্ড দেখে। তখনই রূপন্তী চলে আসে। কি রে, বিয়ের খুশিতে কি পাগল হয়ে গেলি নাকি? একাই বসে বসে হাসছিস যে? আরে না রূপা, উনি কল করেছিলেন স্ট্রেস থেকে এসে, তখন জুনায়েদ ভাইয়া এসে কল কেটে দিয়েছে, এজন্য হাসি পাচ্ছে। মানুষটা তোকে বড্ড ভালোবাসে রে সুপ্রভা। দীর্ঘ 7 বছর অপেক্ষা করার পর অবশেষে আজকের দিনটা এসেছে। খুশি তো হবেই। নে নে, এইবার ওর দেখি স্টেজে চল। হাতে মেহেন্দি দিয়ে তো আবার হলুদের অনুষ্ঠান বাকি আছে। চল চল তাড়াতাড়ি, বেশি রাত হয়ে যাবে। কাল তো আবার রাত পোহালেই বিয়ে। সুপ্রভাও আর দেরি করলো না, রূপন্তীর সঙ্গে স্টেজে গিয়ে বসলো। একে একে নাচ গানের আয়োজন শুরু হতে থাকে। কয়েকজন নাচতে থাকে, যদিও সুপ্রভাকে টেনে নিয়ে গেছিল, কিন্তু সুপ্রভা নাচতে পারে না বলে পুনরায় স্টেজে গিয়ে চুপচাপ বসে বসে সবার আনন্দ উৎসব দেখতে থাকে, যে আনন্দের পুরো কারণই সুপ্রভা। নাচ গানের পালা শেষ হতেই হাতে মেহেন্দি পরিয়ে দেওয়া হয় সুপ্রভাকে। মাঝখানে ইংরেজিতে বড় হাতের এ লিখে দেওয়া হয়, এক হাতে আর এক হাতে বাংলাতে অনিল। সুপ্রভার মেহেন্দি রাঙা হাত থেকে এবার পরিপূর্ণ সাজ ফুটে উঠেছে। সেই দিকেই তাকিয়ে আছে সুপ্রভা এক দৃষ্টিতে। এত অনিল ভাইয়াকে নিয়ে ভাবিস না, কালকেই তো বউ হবি ওনার। এখন আর না ভাবলেও চলবে, যত ভাবা ভাবি বাসর রাতে ভাবিস। বলেই হাসতে থাকে রূপন্তী। সুপ্রভা আর কিচ্ছু বলল না। মেহেন্দি দেবার পালা শেষ হলে এবার গায়ে হলুদের পালা আসলো। তখনই বাবা আর মা এসে সুব্রতার কাছে বসে। রাত পোহালেই চলে যাবি পরের ঘরে, আর তো আমার সামনে থাকবি না। মা আর চেঁচামেচি করে তোকে ডাক দিব না। বেঁচে গেলি রে সুপ্রভা। মায়ের আবেগ ঘন কথা শুনে সুপ্রভার ভিতরটা হাহাকার করে ওঠে। চোখের কোণে জল জমা হয়, যেন এখনই টুপ করে চোখ থেকে গড়িয়ে পড়বে। কিন্তু বাবা মায়ের সামনে কাঁদলো না, নিজেকে সংযত করলো, তাহলে যে তারাও নরম হয়ে যাবে আরো। পরিস্থিতি বেগতিক দেখে আফজাল হোসেন স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে গেলেন একেবারে। একটু পর গায়ে হলুদের অনুষ্ঠান আরো জমজমাট ভাবে শুরু হয়। হ্যাঁ, আজকে সুপ্রভা আর অনিলের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। সেদিনের পর দেখতে দেখতে পেরিয়ে গেছে আরো কয়েকটা দিন। অনিল এখন নিজের জায়গায় ফিরে গেছে। ফিরে গিয়েই অফিসের কাজ শুরু করেছে। সেদিন সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিল আর 2 সপ্তাহ পর অনিল আর সুপ্রভার বিয়ের দিন তারিখ পাকা হবে। একটু তাড়াতাড়ি করছে, কারণ যাতে সুপ্রভার রেজাল্টের আগে বিয়েটা সেরে ফেলা যায়। তারপর রেজাল্ট বের হলে সুপ্রভার পড়ালেখার একেবারে শেষ ধাপ মাস্টার্সে ভর্তি হতে হবে। তবে দূরে থাকলেও মুঠোফোনের মাধ্যমে দুজনের বেশ যোগাযোগ হতো প্রতিদিনই। সেটা কিছুটা সময়ের জন্যই, কারণ যখন অনিল ফ্রি হতো তখন হয়তো সুপ্রভার কাজ থাকতো, সেইটুকু বুঝতো অনিল, কোনো ঝামেলা করেনি। আবার যখন সুব্রতা অবসর থাকতো তখন অনিল কাজ করত। মোট কথা দুজন দুজনকে বুঝছে একটু একটু করে। আর আজকে তাদের বহু প্রতীক্ষিত দিন এসেছে। রাত্রি পোহালেই বিয়ে হবে দুজনের। আনন্দ উৎসবের ভিতরে নিপা আসলো সুপ্রভার কাছে। কি রে নিপা, তুই এসছিস অবশেষে? এত দেরি হলো যে? নিপা হাসি মুখে সুপ্রভাকে প্রতিউত্তর করলো। আসবো না তো ভেবেছিলাম, কিন্তু আসতে হলো। এই যে ওনাকে দেখছিস না, নাম হচ্ছে হামিদ। উনি নিয়ে এসেছে আমাকে। উনি কে হয় তোর? ভদ্রলোককে ওখানে বসিয়ে রেখেছি আমি। শোন, তবে উনি আমাদের এখানে আসেন মাঝে মধ্যে কাজের অর্ডার নিতে। ভদ্রলোকের নাকি আমাকে পছন্দ হয়েছে, একদম ডিরেক্ট বিয়ের প্রস্তাবে দিয়ে বসেছে আমাকে। বলেছেন আমি রাজি হলেই মাকে নিয়ে আসবেন। ওনারও নাকি বিয়ে হয়েছিল, কিন্তু সেই বউ অ্যাক্সিডেন্টে মারা যান 6 মাসের ভেতরেই। এখন একলা আছে 2 বছর যাবত। আমাকে নাকি ওনার স্ত্রীর মতন দেখতে লাগে। আমার কথাবার্তা সবকিছু দিয়ে নাকি তিনি মিল পান। আমি এসেছি এখানে 1 মাসও হয়নি পুরো, এর ভেতরেই নাকি ওনার আমাকে ভালো লেগে গেছে আর আমাকেই বিয়ে করবেন। বললাম আমি ডিভোর্সি, তাও শুনলো না, বলে আমাকেই বিয়ে করবে। আমাকে নাকি খুব পছন্দ হয়েছে। বলিস কি? তাহলে রাজি হয়ে যা। পাশ থেকে বলল রূপন্তী। আরে তুই বল, এই কয়দিনে ভালোবাসা হয়? আর এসবের ওপর থেকে বলতে পারিস আমার বিশ্বাসই উঠে গেছে। না রে নিপা, ভালোবাসতে সময় লাগে না, দিন লাগে না। ভালোবাসা এক পলক দেখাতেও হয়ে যায়। জীবনটা তো তোর বহু বাকি, ভেবেও দেখতে পারিস। একবার বিফলে গেছিস বলে বারবার যাবি এমন তো কথা না। কিন্তু আমি যে ডিভোর্সি, এই সমাজে লোকে ডিভোর্সিদের কি চোখে দেখে জানিসই তো বল। সেজন্য সাহসে কুলাচ্ছে না। যদিও ওনার বাড়িতে মাই নাকি আছে, কেবল একা মাকে নিয়েই থাকেন। তাহলে তো কোনো ঝামেলাই নেই।
কে কি বলবে আর। তাছাড়া তার নিজেরও স্ত্রী নেই, এক বিয়ে ছিল, মনে হয় না কেউ কিছু বলবেও। তার উপর ছোট পরিবার, ভেবে দেখতে পারিস। এর ভেতরই হামিদ চলে আসলো মাঝখানে। নিপা, তুই তো আমাকে এখানে একা ফেলে চলে আসলে। তুমি তোমার বান্ধবীর কাছেই থাকো, আমি চলে যাই। নিপা উত্তর দেবার আগেই সুপ্রভা বলল, আরে না ভাইয়া, আপনি আসুন, কিছু খেয়ে যান, বিয়েতে এসেছেন আমার। হাসি মুখে উত্তর দেয়, না আপু, এসেছিলাম ওনাকে পৌঁছে দিতে। আসলে উনি সেখানে থাকেন, সেই পাশের বিল্ডিংয়েই আমি থাকি। অফিস থেকে ফিরছিলাম, আজকে দেরি হয়েছিল, দেখলাম উনি গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। আমার তো মোটর সাইকেল ছিল, সেই জন্য ওনাকে পৌঁছে দিলাম। এবার যাচ্ছি। নিপা, দরকার হলে কালকে আসার সময় বলিও, আমি পৌঁছে দিব। আগে না, আজকে রাত ছিল, কালকে দিন, আমি নিজেই আসতে পারবো, আপনাকে সাহায্য করতে হবে না, ধন্যবাদ। হামিদ যেতেই সঙ্গে সঙ্গে সুপ্রভা নিপাকে প্রশ্ন করলো, ভদ্রলোক কত ভালো দেখলি। তোকে পৌঁছে দিল নিরাপত্তার কথা ভেবে। আরে আর এসবে বিশ্বাস নেই আমার। ভেবে দেখতে পারছিস? দরকার হলে তামিম ভাইয়াকে বলবো খোঁজ নিতে। যাকে ওসব কথা বাদ দে, তোর হাতের মেহেদি তো দেখি টুকটুকে লাল হয়েছে একদম। অনিল ভাইয়া তোকে খুব ভালোবাসে, বোঝাই যাচ্ছে। নিপার কথা শুনে সুপ্রভা বেশ খানিকটা লজ্জা পেলেও কিছু বলল না। আর বান্ধবীরা বসে বেশ হাসি ঠাট্টায় মেতে আছে। সে পুনরায় অনিলের নাম লেখা হাতটা বেশ ভালোভাবে দেখছে। এই তো আর অল্প একটু সময়, তারপরে সে একেবারে অনিলের হয়ে যাবে, থাকবে না আর কোনো বাধা। কালকের চেয়ে আজকে দ্বিগুণ লোকজন এসে উপস্থিত হয়েছে বাড়িতে। আজকেই যে বিয়ে, কারণ সেটাই। বিয়ে বাড়ি উপলক্ষে বাড়িতে মানুষ কিচকিচ করছে একেবারে। সকাল থেকেই বিয়ে তোড়জোড় শুরু করা হয়েছে। আফজাল হোসেন মেয়ের বিয়ের অতিথিদের জন্য রান্নার দিকটা বেশ সূক্ষ্মভাবেই দেখছেন। তামিম সব ডেকোরেশনের কাজ সহ বাকি যা দরকার লাগে সব দেখছে। মোমেনা আর সুপ্রভার মা তো ঘরের কাজ করেই ব্যস্ত। আজকে আর অনিল কল করেনি বোধহয়, বিয়েতে ব্যস্ত। সুপ্রভাও কল দেয়নি বলা যায়, এত লোকের ভিড়ে কল দেবার মতো কোনো সময়ই পায়নি। সবাই ব্যস্ত, শুধু সুপ্রভার পাশে বসে আছে রূপন্তী। নে আর বসে থাকিস না, এবার সাজগোজ শুরু করে দে। দেখি সুপ্রভা, জুনায়েদ কল করেছিল, ওরা রওনা দিয়ে ফেলেছে। সুপ্রভা আর কিছু না বলে চুপটি করে বসে রইল। রূপন্তী সুপ্রভাকে এমনি সাজিয়ে দিচ্ছিল। বউকে সাজানো হচ্ছে শুনে সেখানে এসে ভিড় করেছে নানান মানুষ বউ সাজা দেখবে বলে। একে একে সুপ্রভার মুখের সাজগোজ কমপ্লিট হলো। শোনা গেল বর এসেছে। কথাটি শোনা মাত্রই এক আলাদা অনুভূতি বয়ে গেল সুপ্রভার মনে। একটু পরে সে অন্য একজনের হয়ে যাবে পুরোপুরি ভাবে, যে মানুষটার জন্য এতদিন অপেক্ষায় ছিল। বর এসেছে শুনেই রুমের অর্ধেক মানুষ ছুট লাগালো বরকে দেখতে। একটু পরে একজন এসে কনের সমস্ত জিনিসপত্র দিয়ে গেল, যেটা ছেলের বাড়ি থেকে দেওয়া হয়। রূপন্তী কাজের স্পিড বাড়িয়ে দিল কিছুটা, তাড়াতাড়ি করলেও বেশ সুন্দর করে সুপ্রভার গায়ে জড়িয়ে দিল বিয়ের ভারী বেনারসি, গলায় পরিয়ে দিল গয়না, কানে বড় দুল, হাতে মুঠো ভর্তি চুড়ি, কপালে টিকলি, খোপায় ফুলের মালা, আর সব শেষে মাথায় দোপাট্টা দিয়ে বড় করে বেশ ঘোমটা দিয়ে দিল। এবার কনের বিয়ের সাজ একদম পরিপূর্ণ। ইস, তোকে কি সুন্দর লাগছে রে সুপ্রভা, আমি তো দেখে চোখ সরাতে পারছি না। অনিল ভাইয়া নির্ঘাত চোখ আটকে তাকিয়ে থাকবে। ধ্যাট, বাজে কথা বলিস না তো রূপা। হয়েছে হয়েছে, আর লজ্জা পেয়ে লজ্জাবতী হতে হবে না তোমাকে। কিছুটা লজ্জা বাসর ঘরের জন্য রাখিও। রূপন্তীর ঠাট্টা শুনে সুপ্রভা লজ্জা আরো দ্বিগুণ হয়ে যাচ্ছে। চুপ করবি রূপা, তোর বিয়েতে কিন্তু আমি এরকম করিনি। হ্যাঁ করলাম চুপ। এতক্ষণে তো বরের গেট ধরা সব হয়ে গেছে, আমি তোর জন্য বসে রইলাম। রূপন্তী আর সুপ্রভার কথার মাঝখানে সুপ্রভার মা আর কাকি ভিতরে আসলেন। মা এসে সুপ্রভার মুখটা উঁচু করে ধরে বললেন, বাহ, চমৎকার। আমার মেয়েটাকে যে সাজলে এত সুন্দর লাগে সেটা কালকে আর আজকে না দেখলে বুঝতামই না। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে তোকে মা। কে সাজিয়েছে দেখতে হবে তো নাকি আন্টি? হ্যাঁ, তুমি খুব সুন্দর করে সাজিয়েছো রূপন্তী। সুপ্রভা মা, দোয়া করি স্বামী সোহাগী যাতে হতে পারিস, সবার মন জুগিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারিস। যেন কখনো ভালোবাসা দিতে কাউকে কমতি করবি না। ভালোবাসা দিয়েই সব জয় করা সম্ভব, বুঝেছিস?
সুপ্রভা মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই উনি আবারও বললেন, মায়ের কোল খালি করে চলে যাচ্ছিস আরেক বাড়িতে। দোয়া করি মা সেই বাড়িতে সুখে থাকিস। আমাদের দোয়া সব সময় থাকবে তোর সাথে। মায়ের আবেগ ঘন কথা শুনে নিজেকে আর সামনে রাখতে পারল না সুপ্রভা। সঙ্গে সঙ্গে মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। মাও মেয়েকে ধরে কাঁদছেন। পাশ থেকে মোমেনা বেগম বললেন, ভাবে মেয়েকে কাঁদিও না, আর বিয়ে শুরু হবে, এখন কাঁদলে মেকআপ নষ্ট হয়ে যাবে। মোমেনা বেগম বুঝিয়ে শুনিয়ে সুপ্রভার মাকে সেখান থেকে নিয়ে যান। নিচে হাঁক ডাক শুনতেই রূপন্তী সুপ্রভার ঘোমটাটা আরো একটু টেনে বড় করে বিয়ের জায়গায় নিয়ে গেল। সুপ্রভা ঘোমটার আড়াল থেকে উকি মেরে দেখল অনিলকে। লাল রঙের পাঞ্জাবিতে অপূর্ব লাগছে। ইচ্ছে করছে তাকিয়ে থাকতে, কিন্তু দৃষ্টি সংযত করল। কিছু সময় এমনিতেই পার হলো। একটু পর কাজী সাহেব আসলেন। সকল ইনফরমেশন নিলেন। কনের কাছে এসে ইসলামিক নিয়ম মোতাবেক কনেকে 3 কবুল বলতে বললেন। প্রথমে সুপ্রভা জায়নামাজে চুপ করে বসে থাকলেও পবিত্র 3 কবুল বলার মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়। অনিলও বলে ফেলে সঙ্গে সঙ্গে কবুল। তারপর রেজিস্ট্রি পেপারে দুজনকে সাইন করতে দেওয়া হয়। অবশেষে বিয়ের সকল নিয়মকানুন মেনে অনিল আর সুপ্রভার বিয়ে সম্পন্ন হয়। এবার বর আর কনেকে পাশাপাশি বসানো হয় মিষ্টিমুখ করার জন্য। অনিল এবং সুপ্রভা দুজনের হাতেই মিষ্টির প্লেট দেওয়া হয়। অনিল সুপ্রভাকে মিষ্টি খাইয়ে দেয়, সুপ্রভাও খাইয়ে দেয়। এবার আয়না দেখার পালা। প্রথমে অনিলকে প্রশ্ন করা হলো, আয়নায় কি দেখছে? অনিলের উত্তর, এক শক্ত হৃদয়ের মানবীকে, যার মনে প্রেম থাকলেও সে বিচ্ছেদের সাথে সন্ধি করেছে আমাকে প্রণয়ের বিরহে পোড়াবে বলে, যার কোমল হৃদয়ে থাকতেও আমার জন্য পাথরের ন্যায় শক্ত করে রেখেছিল যাতে আমি তার হৃদয়ে প্রবেশ করতে না পারি। সবশেষে সেই শক্ত হৃদয়ের মানবীকে আমি নিজের করে নিতে পেরেছি। পাশ থেকে জুনায়েদ বলল, আরে এসব কথা পরেও বলতে পারবি? বল যে আকাশের চাঁদ দেখছিস, পরি দেখছিস, তাহলে না বউ খুশি হবে। চাঁদই তো, সে আমার ব্যক্তিগত চাঁদ। তবে চাঁদ থাকে স্নিগ্ধ কোমল, যার আলোয় সবাই আলোকিত হয়। আর আমার নিজস্ব চাঁদ আমাকে আলোকিত করবার বদলে তার তেজে পোড়াতে ভালোবাসে। অবশ্য এখন তো সেই চাঁদের নজর কেবল আমারই দিকে আছে। এমনি করেই টুকটাক হাসি ঠাট্টা করতে করতে অবশেষে পালা আসে বিদায়ের। বিয়ে বাড়ির হাসি খুশি আনন্দে থাকা পরিবেশ ভারী হয়ে ওঠে। সুপ্রভার চোখে পানিতে টলমল করছে। অনিল পাশে দাঁড়িয়ে দেখছে চুপটি করে। সুপ্রভার চোখ জোড়া তার বাবাকে খুঁজছে। মানুষটা নেই, হয়তো মেয়ের বিদায়ে বিষাদ নিয়ে থাকতে চান না। কিন্তু সুপ্রভা সবার আড়াল থেকে তাকে খুঁজে বের করলো। কান্নারত কণ্ঠে বলল, আমাকে বিদায় দেবে না বাবা? আড়লে থাকলে হবে? মেয়ের কথা শুনে আর আটকে রাখতে পারল না নিজেকে। আফজাল হোসেন কেঁদে দিল সাথে সাথে। বাবাকে জড়িয়ে ধরে মেয়েও ইচ্ছে মতন কেঁদে নিল। পরিবেশ হয়ে উঠল ভারী একদম। বাবা, আমার কলিজার টুকরা ধনকে তোমার হাতে তুলে দিলাম। ওর কোনো অমর্যাদা করো না, তুমি সুখী রাখার চেষ্টা করবে। অনিল সুপ্রভার বাবাকে আশ্বস্ত করলো। একে একে সবার কাছ থেকে বিদায় নিয়ে সুপ্রভা গাড়িতে উঠল। গাড়ির জানালা দিয়ে তাকিয়ে আছে পরিচিত মুখগুলোকে একবার ভালো করে দেখে নিল। তামিম হাসি মুখে হাত নাড়িয়ে বিদায় দিল সুপ্রভাকে। একে একে গাড়ি স্টার্ট দিতেই সবাই হাওয়ায় মিলিয়ে গেল। কাউকে আর দেখতে পেল না সুপ্রভা। চেনা জায়গা ছেড়ে অচেনা জায়গায় পা রাখতে চলেছে। এক ঘর ছেড়ে আরেক ঘরকে আপন করে নেবার উদ্দেশ্য। অনিল বুঝল সুপ্রভার মন খারাপ, সেজন্য হাসি ঠাট্টা শুরু করে দিল। কালকে দেখেছি পড়ি, আজকে কি দেখেছি নিজেও জানি না। আমার তো আর চাকরি বাকরি করা লাগবে না, বউয়ের দিকে চেয়ে চেয়েই সময় পার হয়ে যাবে দেখছি। অনিলের প্রতি উত্তরে সুপ্রভা কিছু বলল না। অনিল বুঝলো বেশ মন খারাপ সুপ্রভার। সেও চুপ হলো, আর কিছু না বলে। এভাবেই কিছুক্ষণ রাস্তা একসাথে চলার পর শেখদার ভিলায় এসে থামলো গাড়ি। সুপ্রভা গাড়ি থেকে নামলো অনিলের হাত ধরে। ইতিমধ্যে বরের গাড়ি দেখে আশেপাশের মানুষজন এসে ভিড় করেছে নতুন বউ দেখবে বলে। সুপ্রভা আর অনিল পাশাপাশি গিয়ে দাঁড়ালেন দরজার সামনে। সোনেরা বেগম অধীর আগ্রহ নিয়ে ছেলে বৌমার কাছে গেলেন। কি মিষ্টি লাগছে আমার বৌমাকে। অবশেষে তুমি আমার পুত্রবধূ হলে, সুখে থাকো।
সুপ্রভা বিনিময়ে মুচকি হাসি দিল। বিভিন্ন নিয়ম কানুন পালন করে সুপ্রভাকে বসানো হলো লোকের সামনে। আস্তে আস্তে ভিড় বাড়ছে নতুন বউ দেখবে বলে। ঘণ্টাখানেক পর অবশেষে সুপ্রভাকে অনিলের রুমে দিয়ে আসা হয়। আজকে বাসর রাত উপলক্ষে ফুল দিয়ে পুরো রুম সুন্দর করে সাজানো হয়েছে। রুমে ঢুকতেই সুপ্রভার নাকে ফুলের মিষ্টি সুঘ্রাণ ভেসে আসে। বিছানায় বসে অপেক্ষা করে কখন অনিল আসবে। দরজা খোলার আওয়াজে সুপ্রভার ধ্যান ভাঙে। পাশে তাকিয়ে দেখে অনিল এসেছে। অনিলকে দেখতে পেয়ে সুপ্রভার আলাদা অনুভূতি তৈরি হচ্ছে। কেমন যেন বেশ ভয় লজ্জা সব মিলেমিশে একাকার। অনিল এসেই সুপ্রভার ঘোমটা তুলে দিল। সুপ্রভা অনিলকে দেখতে পেয়ে উঠে দাঁড়ালো সালামের জন্য, কিন্তু অনিল তাতে বাদ সাধল। তোমার জায়গা পায়ে নয়, এই বুকে। বলেই সুপ্রভাকে নিজের বাহু ডোরে আবদ্ধ করলো অনিল। এই প্রথমবার দুজন দুজনের এতটা কাছে এসেছে, জড়িয়ে ধরেছে। এতটাই কাছে এসেছে যে একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। কিছু সময় সেভাবেই পার হওয়ার পর অনিল সুপ্রভাকে খাটে বসায়, নিজেও বসে সামনাসামনি। তারপর সুপ্রভার মুখটা নিজের দুহাতের মুঠোয় নিয়ে নেয়। আজকে আর কোনো ছাড়াছাড়ি নাই বউ, এখন থেকে তুমি শুধুই আমার। আজকে আর কোথায় যাবে শুনি? যাব কেন? এসছি তো আপনার কাছে আজীবনের জন্য, যাবার জন্য নয়। বেশ, তাহলে আরো একটুখানি কাছে আসো না হয়। অনিলের কথা শুনে সুপ্রভার লজ্জা বেড়ে যায়, যার আভাস সুপ্রভার চোখে মুখে ফুটে উঠেছে। এত লজ্জা পেও না। লজ্জা পেয়ে তোমার মুখ তো দেখছি লাল হয়ে গেছে। যদি আমি টুপ করে খেয়ে নিই তখন কি হবে শুনি? সুপ্রভা ফের চুপ করে রইল। শাড়ির আঁচল শক্ত করে ধরে বসে আছে লজ্জায়। অনিল উঠে দাঁড়াতেই সুপ্রভা জিজ্ঞেস করলো, এ কি, কোথায় যাচ্ছেন এত রাতে? এই তো যাচ্ছি না, তুমি চিন্তা করো না, আমি এখানেই আছি। বলেই অনিল ঘরের একপাশে থাকা সাউন্ড বক্সে হিন্দি রোমান্টিক গান চালিয়ে দিল। সাউন্ড বেশ অল্পই দিয়েছে, গান বাজছে রুমে। আজ ফির তুম পে प्यार आया है, आज फिर तुम पे प्यार आया है, बेहद यार बेशुमार आया है। সুপ্রভার কানে গানের আওয়াজ ভেসে আসতেই অনিলকে প্রশ্ন করে, গান চালালেন কেন এত রাতে? অনিল সুপ্রভার ঠোঁটে আঙ্গুল রেখে ইশারা দিয়ে চুপ করতে বলে, বেশ, আজকে আর কোনো কথা নয়, একদম চুপ করে থাকবে। গান চালিয়েছি একদম অল্প আওয়াজে। রুমের দরজাও বাহির থেকে বন্ধ, শব্দ শোনা যাবে না। এই বন্ধ রুমের ভেতর আমি আর তুমি, তার উপর আজকে আমাদের বাসর রাত। একটু রোমান্টিক গান না শুনলে কি করে হয়? অনিলের কথায় সুপ্রভা লজ্জা দ্বিগুণ হলো আরো। কিছু বলতে পারছে না, চুপ করে আছে কেবল। অনিল সুপ্রভার সামনে এসে বসলো। একদম কাছে এসে একটু পরিমাণও ফাঁকা নেই। হুট করেই সুপ্রভার ঠোঁট জোড়া নিচের দখলে নিয়ে নিল পুরোপুরি ভাবে। সুপ্রভা এতক্ষণ চুপ করেছিল, আর এখন এমনিতেই কথা বলার উপায় নেই। মুখ তার পুরোপুরি ভাবে বন্ধ। কেবল অনুভব করছে অনিলের ভালোবাসার পরশ, প্রথম চুম্বন, সুখকর এক অনুভূতি। মিনিট খানেক পার হতেই সুপ্রভা হাত দিয়ে অনিলকে সরানোর চেষ্টা করতেই অনিল সরে যায়। সুপ্রভা লিপস্টিক ততক্ষণে অনিলের ঠোঁটের পাশে চলে এসেছে। এটা কি হলো? সুপ্রভার উত্তরে অনিল বাঁকা হেসে উত্তর দিল, এই তো এক্ষুনি দেখলে, কি হলো? আবার লাইভ দেখতে চাও বউ? অনিলের কথা শুনে সুপ্রভা থতমত খেয়ে যায়, ফের চুপটি করে বসে আছে। অনিল আবারও বলল, এবার তো অন্য কিছু করব। বাকিটুক? সুপ্রভাকে পুরো কথা শেষ করতে দিল না অনিল, ঠোঁটে হাত রেখে চুপ করিয়ে দিল। আজকে আর কোনো কথা নয়, একদম নয়। আমার অপেক্ষার প্রহর শেষ হবার পালা, তোমাকে একবার নিজের করে পাওয়া শুধু। বলেই অনিল সুপ্রভার হাত নিজের হাতের মধ্য নিয়ে বিছানায় গা বোলালো সুপ্রভাকে নিয়ে। পাশে থাকা আলোর সুইচ টিপ দিয়ে রুমের আলো নিভিয়ে দিল। শুরু হলো দুজন মানুষের একাকার হয়ে যাবার গল্প, যেখানে ভালোবাসা বাদে আর কোনো কিছু অবশিষ্ট নেই। সকাল সকাল মিষ্টি রোদের আলো মুখে পড়তেই ঘুম ভেঙে যায় অনিলের। চোখ মেলে দেখে জানালার পর্দা সরিয়ে দেওয়া হয়েছে, সেখান দিয়ে রোদ এসে উঁকি মেরে
তার ঘুম ভাঙিয়ে দিয়েছে। পাশে তাকিয়ে দেখলো সুপ্রভাও বসে আছে। সদ্য গোসল করে এসেছে, চুল বেয়ে এখনো টুপটুপ করে পানির ফোঁটা পড়ছে গড়িয়ে গড়িয়ে। অনিল সুপ্রভার কাছে গিয়ে কোমর জড়িয়ে ধরল, নেশালো কণ্ঠে বলে উঠল, আমার এত সাদের ঘুমটা তুমি নষ্ট করেছো, এখন তোমাকে কি শাস্তি দেওয়া যায়? বেলা 7টা বেজে গেছে, আর কত ঘুমাবেন? উঠুন, ফ্রেশ হয়ে নিন। অনিল সুপ্রভার কথার প্রতি উত্তর না করে সুপ্রভাকে নিয়ে জড়িয়ে ধরে বিছানায় শুতেই সুপ্রভা নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করলো। অনিলের সাথে পেরে উঠল না। ছাড়ুন বলছি। নতুন বউ এত দেরি করে নিচে গেলে মানুষ কি বলবে শুনি? ছেড়ে দিন। একবার যখন ধরেছি আর ছাড়বো না তোমাকে, কিছুতেই না। সুপ্রভাত জোড়া জড়িতে অনিল সুপ্রভাকে ছেড়ে দেয় এক সময়। রেডি হয়ে নিচে চলে যেতেই দেখে ড্রয়িং রুমে মানুষ ভর্তি, সবাই নতুন বউ দেখতে এসেছে। সুনেরা বেগম সুপ্রভাকে নিয়ে বসিয়ে দিতেই একে একে সবাই এসে নতুন বউয়ের মুখ দেখতে ভিড় জমায়। ঘন্টা দুয়েক পর সুপ্রভা সেখান থেকে চলে আসে নিজের রুমে। বউ দেখাদেখির পালা শেষ হতেই সুপ্রভা নিজের রুমে গিয়ে বসে। সেখানে গিয়ে দেখে অনিল শুয়ে আছে কম্বল গায়ে দিয়ে। সুপ্রভার বিষয়টা অবাক লাগলো, এতক্ষণ ধরে শুয়ে থাকার কারণে। অনিলের কপালে হাত দিতে গরম অনুভব করে। এ কি, আপনার শরীরে এত জ্বর এসছে? কিচ্ছু হবে না সুপ্রভা, জ্বর যে কি করে চলে আসলো বুঝলাম না। সকালবেলা মাথা ঘোরাচ্ছিল, এটা এখন একটু বেশি। বোধহয় কালকে রাতে ফিরে এসে গোসল করার জন্য এই অবস্থা হয়েছে। আপনি আমাকে ডেকে বলবেন না? আমি এক্ষুনি জলপট্টি দিচ্ছি মাথায়। বলেই সুপ্রভা রুম থেকে হাঁটা ধরছিল, তখনই অনিলের ডাক শুনে আবারও থামলো। দেখো সুপ্রভা, আজকে নিয়ম মতন তোমাদের বাড়ি যাওয়ার কথা আছে। তোমার বাবারা সবাই আসবেন, তোমাকে আর আমাকে নিতে সেখানে যেতে হবে। অসুস্থ শরীর নিয়ে কোথাও যেতে হবে না আপনাকে, ওসব পরে হবে। ওনারা সবাই আসলে আসবেন, আমি আপনাকে নিয়ে এই অবস্থায় জার্নি করবো না কিছুতেই। সুপ্রভার কথা শুনে আর অনিল কিছু বলল না। কম্বলটা গায়ে ভালো মতন চড়িয়ে নিয়ে শুয়ে পড়ল। সুপ্রভা পানি এনে অনিলের মাথায় পানি ঢালতে লাগলো। পানি ঢালা শেষ হতেই শরীরটা ভেজা কাপড় দিয়ে ভালো মতন মুছিয়ে দিল। এত সেবা যত্ন করছো বউ, আমি অসুস্থ থাকি কি করে আর? বেশি কথা বলবেন না, এখন রসিকতা করার মতন অবস্থায় নেই আপনি। বেশ কড়া খুব সুরেই সুপ্রভা অনিলকে কথাগুলো বলল। অনিল আর কিছু না বলে চুপটি করে বাধ্য ছেলের মতনই শুয়ে রইল। একটু পর আবারও ঘুমিয়ে পড়ল। নতুন বউ হলেও সুপ্রভা নিচে রান্নাঘরে গেল। রান্নার উদ্দেশ্যে রান্নাঘরে যেতেই সোনেরা বেগম সুপ্রভার হাত ধরে বসলেন। এই তুমি এখন রান্নাঘরে কেন এসেছো? আমার খিদে পেয়েছে বৌমা। আরে না আন্টি, খিদে কেন পাবে? এই তো একটু আগেই নাস্তা করে রুমে গেছিলাম, এসছি। আপনার যদি কোনো কাজে সাহায্য লাগে। অনিলের জ্বর ছেড়েছে গা থেকে? না আন্টি, পুরোপুরি ছাড়েনি, আমি ওনাকে ঘুম পাড়িয়ে দিয়ে এসছি। আচ্ছা শুনো, তোমার বাবা বলল অনিল অসুস্থ, সেজন্য তোমাদের ওই বাড়িতে আর যেতে হবে না। এমনি ওনারা আজকে একটুখানি আসবে অনিলকে দেখতে, পরে একদিন সবাই আসবে, তখন যেও। সুপ্রভা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আমি কিন্তু তোমার উপর বেজায় ক্ষিপ্ত হলাম বৌমা। শাশুড়ি মায়ের কথা শুনে সুপ্রভার মনে বেশ ভয় ধরল। তার মা আসার সময় পই পই করে বলে দিয়েছিলেন সবার মন জুগিয়ে চলতে, যাতে সুখে থাকতে পারে। সেখানে বিয়ের একদিন পার হতেই শাশুড়ি মায়ের মুখ থেকে এরকম কথা শুনে বেশ অবাকই হলো। সোনেরা বেগম বললেন, আমি তোমাকে সুপ্রভা নয় আমার বৌমা বলে ডাকছি, আর তুমি কি করছো? আন্টি বলছো, এটা ঠিক তো? শাশুড়ি মায়ের কথা শুনে সুপ্রভা হাঁপ ছেড়ে বাঁচল। মনে থাকা ভয়টা কেটে গেল। ঠিক আছে মা, আর বলবো না, এবার থেকে মাই ডাকবো। কিন্তু আমাকে কোনো কাজ তো করতে বলুন, এভাবে বসে থেকে তো ভাল লাগছে না, বাড়িতে তো কাজ করতাম। বেশ, তুমি যখন এতই কাজ করতে চাইছো তাহলে তোমার শ্বশুর মশাইয়ের কাছে যাও। মানুষটা চা পাগল, সকালে চা দিয়েছে, তাও চায়ের জন্য বসে আছে। শিকদার সাহেবের রুমে যেতে হবে বলে সুপ্রভার ভয়টা আবারও চেকে বসল। সোনেরা বেগম হয়তো সেটা বুঝলেনও। চিন্তা করো না, যাও, উনি তোমাকে কিছু বলবে না। মনে জায়গা করে নিতে হবে না, তাহলে দূরে নয় কাছে যাও।
সুপ্রভা চায়ের কাপটা হাতে নিয়ে শিকদার সাহেবের রুমের কাছে গেলেন। দরজায় ঠক ঠক করে শব্দ করলেন শিকদার সাহেব। গম্ভীর গলায় ভিতরে আসতে বললেন। সুপ্রভা শাড়ির আঁচল টেনে ঘোমটাটা আরেকটু বড় করে ভিতরে ঢুকলেন। দ্বিধায় পড়ে গেলেন আঙ্কেল বলবেন নাকি বাবা। যদি বাবা বলে রেগে যায়, সেজন্য আঙ্কেলই বলার সিদ্ধান্ত নিল।